আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 2-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 49। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে লেসন সেখানকার ইনস্ট্রাকশনে বলছে নাও মানে এখন, রিড দ্য পোয়েম কবিতাটা পড়ো বাই রাসেল ফিল্ড, অর্থাৎ রাসেল ফিল্ডের লেখা এই কবিতাটা পড়ো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমাদের কাজ হচ্ছে এই যে এখানে একটা চমৎকার কবিতা আমরা দেখতে পাচ্ছি নিচে, হ্যাঁ, এই কবিতাটা আমরা আগে পড়ব, হ্যাঁ, তারপরে হচ্ছে এই কবিতা সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের কবিতাটার নাম হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ। গিজ মানে হচ্ছে রাজহংসী, এখানে এটা ফ্লুরাল ফর্মে আছে, তার মানে আমরা বলবো হচ্ছে রাজহংসীগুলো। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, অর্থাৎ বন্য রাজহংসীগুলোকে কিছু বলেছিল, কেমন এরকম হতে পারে, বা কিছু বুনো হাঁসগুলোকে কিছু যেন বলল, এইভাবেও বলতে পারি। এবং এই কবিতাটা লিখেছেন হচ্ছে রাসেল ফিল্ড নামের একজন কবি। তো আমি তোমাদের সুবিধার্থে এই কবিতাটার বাংলা অনুবাদটা পাশে লিখে দিয়েছি। যদিও একটা কবিতার অনুবাদ আমরা অনেকভাবে করতে পারি, তাই না? তোমরা যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত আছো, তোমরা আমার কবিতা পড়ানোর প্যাটার্নটা অবশ্যই জানো, যে আমি হয়তো বা অনুবাদটা একভাবে বলি, লিখে দিই, কিন্তু আমি এক্সপ্লেন করতে গেলে অনেকভাবে বলে থাকি। আমরা একটা কবিতা, যেহেতু এটা কবির মনের নিজের ভাষা, কবির নিজস্ব ভাষা, এটাকে যখন আমি আমার মতো করে বলবো সেহেতু এটা একটু ডিফারেন্ট হবেই। তো চলো আমরা কবিতাটা একটু শুরু করি। কবিতাটার প্রথম লাইন হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ, মানে কবিতার যে নাম সে অনুসারে প্রথম লাইনটা, হ্যাঁ, অর্থাৎ বন্য রাজহংসীগুলোকে কিছু বলেছিল, অথবা আমরা এইভাবেও বলতে পারি যে কিছু যেন বুনো হাঁসগুলোকে বলল বা হাঁসদেরকে বলল। ইট ওয়াজ টাইম টু গো, মানে এখনই চলে যাওয়ার সময়, এখনই চলে যাওয়ার সময় হয়েছে, বা এবার চলে যাওয়ার সময় হয়েছে। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন, হ্যাঁ, যদিও মাঠগুলোতে কি হচ্ছে সোনালি রং ছড়িয়ে গেল, অথবা যদিও মাঠে কি হচ্ছে সোনালি রং দেখা যাচ্ছে। সামথিং হুইসপার্ড, হুইসপার্ড মানে হচ্ছে ফিসফিস করা, কিছু একটা ফিসফিস করে বলল। স্নো, তুষার, অর্থাৎ যদিও কি হলো মাঠগুলোতে সোনালি রং ছড়িয়ে গেল, তারপরও কিছু যেন ফিসফিস করে বলল, তুষার। লিভস ওয়্যার গ্রিন অ্যান্ড স্টিয়ারিং, স্টিয়ারিং মানে হচ্ছে ধোল খাওয়া, কেমন? তো পাতাগুলো কি হচ্ছে সবুজ ছিল, এবং এগুলা ধোল খাচ্ছে, যেহেতু হয়তো হালকা বাতাস ছিল, আমরা জানি যে এই যে পাতাগুলো কি হয়, বাতাস আসলে ধোল খায় এদিক ওদিক। সো এটা বাংলাটা আমরা এভাবে করতে পারি যে পাতাগুলো ছিল সবুজ এবং ধুল ছিল। বেরিজ লাস্টার গ্লসড, তো লাস্টার গ্লস এটা একটা নতুন শব্দ হয়তো বা তোমাদের জন্য। লাস্টার মানে হচ্ছে চকচকে, গ্লস মানে হচ্ছে ঝকঝকে। তো লাস্টার গ্লসড মানে হচ্ছে চকচকে এবং ঝকঝকে, যে জিনিসটা খুব উজ্জ্বল, খুবই মসৃণ, সেটাকে আমরা বলি হচ্ছে লাস্টার গ্লসড, হ্যাঁ, অর্থাৎ শাইনি টাইপের যে জিনিসগুলা সেগুলোকে আমরা লাস্টার গ্লসড বলতে পারি। ওকে, তাহলে দেখো বেরিজ লাস্টার গ্লসড, অর্থাৎ বেরিগুলো ছিল চকচকে ঝকঝকে। তো বেরি ফল সাধারণত একটু চকচকে হয়, হ্যাঁ, এবং খুব আকর্ষণীয় হয় দেখতে, তাই না? এরপর বলছে বাট বেনিথ ওয়ার্ম ফিদার্স, বেনিথ মানে হচ্ছে নিচে, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, আর ফিদার মানে হচ্ছে পালক। কিন্তু কি হলো, উষ্ণ পালকের নিচে সামথিং কুয়েশনড, কুয়েশন মানে হচ্ছে সতর্ক করা, কিছু একটা কি করছে, সতর্ক করছে, সাবধান করছে। তাহলে সামথিং কুয়েশনড, কিছু একটা সাবধান করছে, সতর্ক করছে। ফ্রস্ট মানে কি হচ্ছে, তুষারপাত, অর্থাৎ দেখো পাতাগুলা কিন্তু সবুজ রঙের ছিল এবং এটা বাতাসে ধোল খাচ্ছিল, আর বেরিগুলো ছিল খুবই চকচকে ঝকঝকে, কিন্তু
তারপরও কি হলো, উষ্ণ পালকের নিচে কিছু যেন সতর্ক করে বলল যে তুষারপাত। তো এই কথাটা কেন বললো দেখো, আমরা যদি এই লাইনগুলো একটু খেয়াল করি, এখানে বলছে যে সোনালী মাঠ, অর্থাৎ ফসলের সোনালী বর্ণের কথা এখানে বলা হচ্ছে। কেমন, তারপরের লাইনে আবার বলা হচ্ছে যে এই যে পাতাগুলো হচ্ছে সবুজ রঙের এবং এটা বাতাসে দোল খাচ্ছে। আবার বেরিগুলোর কথা বলছে যে এগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বা ঝকঝকে চকচকে দেখাচ্ছে। তার মানে এই যে লাইনগুলা, এই লাইনগুলা দিয়ে সেখানকার যে আবহাওয়া, যে প্রাকৃতিক যে ব্যাপার, সেটার ব্যাপারে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানকার যে আবহাওয়া সেটা খুবই সুন্দর, হ্যাঁ, ফসলের জন্য খুবই উপযোগী। কিন্তু তারপরও কি হচ্ছে, তারপরও কেউ একজন হুইসপার করছে, তাদেরকে সতর্ক করছে বিভিন্নভাবে যে কি হচ্ছে। একবার স্নোয়ের কথা বলছে এখানে যে তুষার আসছে, আবার এখানে ফ্রস্টের কথা বলা হচ্ছে। কেমন, তো এখানে দুটো জিনিস তাদেরকে বলছে বারবার। কেন বলছে এবার একটু দেখো, কেন তাদেরকে এই কথাটা বললো। কারণ হচ্ছে সামনে কিন্তু উইন্টার সিজন আসছে, হ্যাঁ, এবং এই উইন্টারটা পাখিদের জন্য খুবই কষ্টদায়ক একটা সিজন, হ্যাঁ, এবং এটা তাদের জন্য অনেক সময় তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। কারণ শীতপ্রধান অঞ্চলে পাখিরা পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না। তারপরে হচ্ছে তারা মানে তাদের জীবন ধারণটা খুব কঠিন হয়ে যায় সেই সময়ে, এবং সেজন্য তাদেরকে উষ্ণতম অঞ্চলের দিকে চলে যেতে হয়। আর সেজন্য কবিতায় বারবার এই সতর্কতার কথা কিন্তু বলা হচ্ছে। আমি বিষয়টা পরে আরেকটু ভালো করে এক্সপ্লেন করছি, আগে কবিতাটা শেষ করি। এরপর দেখো বলছে যে অল দ্য স্যাগিং অর্চার্ড, স্যাগিং মানে হচ্ছে ঝুলে পড়া, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি ফলমূল বা এই যে ধরো আমি যদি গ্রেপসের কথা বলি, মানে আঙুর বা এই ধরনের কোনো ফল হয় কি থোকায় থোকায় নিচে ঝুলে থাকে, তাই না? তো ফল বাগানে গেলে এরকম হয়। আর অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। সো দেখো যে ঝুলে পড়া ফলের বাগান, অথবা এই যে বাগান ভরা যে ফল আছে আর কি, একদম মানে পুরো বাগানটা ফলে ভর্তি এরকম বোঝাচ্ছে। তো যেই বাগানে অনেক বেশি ফল থাকে, এটা কি হয়, ফলগুলো অনেক সময় ঝুলন্ত অবস্থায় থাকে। স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস, স্টিম মানে হচ্ছে বাষ্প বা আমরা কুয়াশাচ্ছন্ন বলতে পারি। আম্বার মানে হচ্ছে একটু পিতা বাদামি রং যেটাকে বলি আমরা সেটা। আর স্পাইস মানে এমনিতে আমরা মশলা বলি, বাট আমরা এখানে এইভাবে বলতে পারি যে সোনালি আভায় ওই যে জায়গাটা একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। অর্থাৎ এই যে ফলের বাগানের কথা বলল, এই যে বাগানটায় নানান রকমের ফল, এবং ফলগুলো কি হয়, বেশিরভাগ ফল হচ্ছে একটু সোনালি রঙের, একটু হলদে কালারের হয়ে থাকে, তাই না? তো এই বাগানে যেহেতু থোকায় থোকায় ফল ধরেছে, এত এত বেশি ফল, ফলের ভারে একদম গাছগুলা নুয়ে পড়েছে এরকম বোঝাচ্ছে। তার মানে কি, তুমি যখনই তাকাচ্ছ যে সবুজের মাঝে মাঝে এরকম, যখন এই যে সোনালি রঙের হলুদ রঙের ফলে একদম ভর্তি বাগানটা, তো সেই জায়গাটা একটু দেখতে অন্যরকম মনে হয়, তাই না? পিতাব বাদামি বর্ণের মতো হয়ে গেল, এবং এটাও মানে ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে, কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে আর কি। তো এটা জাস্ট ওই বাগানের বাগান এবং তার ফলের যে সৌন্দর্য, সেই বর্ণনা এই দুইটা লাইনে দেওয়া হচ্ছে। এরপর বলছে বাট ইচ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফিন্ড, স্টিফিন মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, বা আমরা ভয় আতঙ্কিত হয়ে যাওয়া বলতে পারি, মানে ভয়ে আতঙ্কিত হওয়া বা কেঁপে ওঠা। তো কিন্তু কি হচ্ছে, প্রত্যেকটা বন্য হৃদয়, এখানে ব্রেস্ট মানে আমরা হৃদয় বলবো, কি হলো, ভয়ে শক্ত হয়ে গেল, হ্যাঁ, অথবা তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়লো। অ্যাট রিমেম্বার্ড আইস, বরফের কথা মনে মনে করে, অর্থাৎ বরফের স্মৃতি যখন তাদের মনে আসলো বা বরফের কথা যখন তাদের আবার মনে পড়লো, তখন তারা কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে গেল। আমরা পুরো কবিতাটা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া হচ্ছে, তাই না? যে তাদের ফসলের মাঠ, সোনালি ফসলের মাঠের কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে তাদের মানে বেরির কথা বলা হচ্ছে, খুব চকচকে ঝকঝকে বেরি, তারপর হচ্ছে সবুজ পাতা বাতাসে ধোল খাচ্ছে, এরকম সুন্দর একটা প্রকৃতির কথা এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে বাগান ভরা ফলের কথা বলা হচ্ছে এখানে, মানে সব মিলিয়ে ওই জায়গাটা খুব সুন্দর ওই পাখিদের জন্য। তারপরও তাদের কি হচ্ছে, তারা যখন বরফের কথা মনে করছে বা বরফের স্মৃতি যখন তাদের মাথায় আসছে, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে। এরপর বলছে দেখো, সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, অর্থাৎ কিছু একটা বুনো হাঁসদেরকে বলল, ইট ওয়াজ টাইম টু ফ্লাই, এখনই উড়ে যাওয়ার সময়। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস, অর্থাৎ উইং মানে হচ্ছে ডানা, অর্থাৎ তাদের ডানায় ছিল গ্রীষ্মের রোদ।
উইন্টার ইন দেয়ার ক্রাই। আর তাদের এখানে ক্রাই মানে আমরা কান্না না বলে ডাক বলতে পারি, হ্যাঁ, ডাকাও বলতে পারো, কান্নাও বলতে পারো। আর তাদের কান্নায় ছিল শীতকাল, অর্থাৎ তাদের ডানায় ছিল গ্রীষ্মকাল আর তাদের কান্নায় ছিল শীতকাল। ব্যাপারটা আসলে কি একটু দেখো, তারা তো খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে বসবাস করছিল, তাই না? এবং তারা কিন্তু শেষ পর্যন্ত এই সুন্দর জায়গায় থাকতে পারলো না, তারা হচ্ছে এই জায়গাটা ছেড়ে একটু উষ্ণ অঞ্চলের দিকে চলে গেল। ডানা মেলে তারা উষ্ণ অঞ্চলের দিকে চলে গেল এই সুন্দর প্রকৃতি ছেড়ে। কারণ কি? কারণ হচ্ছে শীতকাল তাদের জন্য খুবই টাফ একটা টাইম। হ্যাঁ, তো এই জন্য বলছে যে গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায়, বা তাদের ডানায় ছিল গ্রীষ্মের রোদ। হ্যাঁ, অর্থাৎ তারা হচ্ছে ডানা ঝাপটে ঝাপটে ওই যে উষ্ণ অঞ্চলের দিকে চলে যাচ্ছে। উইন্টার ইন দেয়ার ক্রাই, তাদের কান্নায় ছিল শীতকাল। কেন তাদের কান্নায় শীতকাল ছিল? কারণ হচ্ছে তারা তো আসলে তাদের এই জায়গাটা ছেড়ে যেতে চায় নাই। হ্যাঁ, শীতকালটা তাদের জন্য অনেক দুঃখের, এবং সেই জন্য বলছে তাদের কান্নায় ছিল শীতকাল। কারণ হচ্ছে এই যে শীতের সময় এই পাখিগুলা তাদের নিজেদের দেশ ছেড়ে উষ্ণ অঞ্চলের দিকে চলে যায়, এবং এই পাখিগুলোকে আমরা আমাদের দেশে কিন্তু অতিথি পাখি বলে থাকি। কেমন? এদেরকে অন্য নামেও বলে, যেমন হচ্ছে পরিযায়ী পাখিও অনেকে বলে থাকে। হ্যাঁ, অথবা আমরা যদি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে মাইগ্রেটরি বার্ড। আমি একটু লিখে দিচ্ছি, দেখো, MIGRATORY, মাইগ্রেটরি। হ্যাঁ, এটার বাংলা আমরা অনেকে অতিথি পাখি বলি, আবার অনেকে হচ্ছে পরিযায়ী পাখি বলি। তো এরা ওই অঞ্চলে যেহেতু অনেক বেশি তুষারপাত হয়, বিশেষ করে সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে কাজাকিস্তান, বা ইউরোপের কিছু ঠান্ডা অঞ্চল আছে, আলাস্কার কিছু অংশ আছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে যেহেতু অনেক বেশি তুষারপাত পড়ে, শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়, এই সময় পাখিদের খাবারের অভাব দেখা দেয়, এবং অনেক সময় পাখিরা হচ্ছে বংশবিস্তার করতে পারে না, তারা মারাও যায়। মানে প্রচণ্ড ঠান্ডায় পাখিরা মারাও যেতে পারে। তো এই ধরনের সংকট তৈরি হয়, এবং এই সংকট এড়ানোর জন্য বা এই সংকট থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই পাখিগুলা সাধারণত একটু উষ্ণ অঞ্চলের দিকে চলে যায়। উষ্ণ অঞ্চলের মধ্যে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ, ভারত, মিয়ানমার, তারপর হচ্ছে আফ্রিকা, হ্যাঁ, অথবা তোমার ইউরোপের বিভিন্ন দেশেও তারা কিন্তু চলে যায়। তো এটা অবশ্যই তাদের জন্য একটা দুঃখের ব্যাপার যে যে জায়গায় তারা বড় হয়েছে ওই জায়গা ছেড়ে যখন তাদেরকে চলে যেতে হয়, এটা অবশ্যই তাদের জন্য দুঃখের ব্যাপার। আমরাও যখন, ধরো তুমি ছোট থেকে একটা জায়গায় বড় হয়েছে, হঠাৎ করে কোনো একটা কারণে তোমাকে যখন ওই জায়গাটা ছেড়ে চলে আসতে হয়, সেটা নিশ্চয়ই তোমার জন্য দুঃখের ব্যাপার হবে। তো সেজন্য পাখিদের জন্য এটা একটা দুঃখের ব্যাপার। আর তাই কবি বলেছেন উইন্টার ইন দেয়ার ক্রাই। কেমন? তো আমরা আমাদের দেশে সাধারণত অতিথি পাখি দেখে থাকি, বিশেষ করে আমাদের হাওর অঞ্চলগুলোতে, হাওর বিল বা জলাভূমি যেখানে রয়েছে সেসব অঞ্চলে হচ্ছে অতিথি পাখি দেখে। হ্যাঁ, তো দেখা যায়। তবে একটা খারাপ ব্যাপার হচ্ছে আমরা আবার অতি উৎসাহী কিছু লোক আছে যারা কিনে এদেরকে শিকার করে, যেটা খুবই অন্যায় একটা কাজ। তো আমি আশা করব তোমরা যারা এখনকার জেনারেশন আছো তারা অবশ্যই এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবা, এবং সমাজে এই মেসেজটা অবশ্যই তোমরা সবার কাছে প্রচার করবা যে এই ধরনের পাখি নিধন কিন্তু মোটেও ভালো কাজ না, এটা অবশ্যই অন্যায়। দেখো, এই পাখিগুলো কিন্তু নিজের জীবন রক্ষা করার জন্য নিজের দেশ ছেড়ে, জন্মভূমি ছেড়ে অন্য একটা দেশে আসলো জীবন বাঁচানোর জন্য। আর আমরা যদি সেই পাখিটাকে মেরে ফেলি তাহলে সেটা কতটা অবিচার, কতটা অন্যায়, সেটা অবশ্যই বোঝার মতো তৌফিক নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাই না? তো আমরা অবশ্যই এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো এবং অন্যদেরকেও বিরত রাখবো। তো এই পাখিগুলা দেখো, যখন এই যে অতিরিক্ত ঠান্ডা থেকে বা এই বরফ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এই দেশে আসে, তারা একটা নিরাপদ পরিবেশের আশা করে, এবং তাদের যদি এখানকার আবহাওয়া ভালো হয় ওদের জন্য, তাহলে ওদের বেঁচে থাকাটা খুব আনন্দদায়ক হয়, সহজ হয়। কেমন? তো আমাদের বিশেষ করে আমার এখানে তোমরা কেউ হাকালুকি হাওরের আশেপাশে আছো কিনা, বা টাঙ্গুয়ার হাওর, রাতারগুল এলাকা থেকে কেউ দেখছো কিনা আমার ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। কারণ এই যে অঞ্চল, এই এলাকাগুলা, অর্থাৎ এই হাওর এলাকা, এই হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, রাতারগুল, এইসব এলাকায় কিন্তু অতিথি পাখি সবচেয়ে বেশি দেখা যায়। আর আমাদের অতিথি পাখিগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে বালিহাঁস। আমরা বালিহাঁস বলি, হ্যাঁ, গাংচিল বলি, তারপরে হচ্ছে পানকৌড়ি, এগুলা কিন্তু আমাদের দেশের অতিথি পাখি। ঠিক আছে?
তো আমরা অবশ্যই পাখির জন্য নিরাপদ একটা পরিবেশের ব্যবস্থা করব। আমরা এমন কোনো অ্যাক্টিভিটি করব না যেটা কিনা পাখি সহ অন্যান্য প্রাণীদের জন্য হুমকি স্বরূপ। কারণ আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, তো আমাদের কাছ থেকে অন্যান্য প্রাণীরা অবশ্যই মানে ভালো কিছুই তো আশা করবে, তাই না? আমরা মানুষরাই যদি খারাপ আচরণ করি তাহলে বন্যপ্রাণী আর কোথায় যাবে, তারা আর কোথায় নিরাপদ, তাই না? তো আমি আশা করছি তোমরা অবশ্যই প্রত্যেকে খুব ভালো মানুষ হবা, হ্যাঁ, সতর্ক মানুষ হবা, সুনাগরিক হবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি এবং পরবর্তীতে আমি পার্ট সি থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।